নমস্কার বন্ধুরা, সিকিম সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ 28শে এপ্রিল 2024 সকাল সকাল গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই যাত্রাপথে আমাদের প্রথম স্পট ছিল বাটারফ্লাই ওয়াটারফল। আমরা প্রায় দুপুর 12:57 এসে পৌঁছালাম ফলসের সামনে। আমাদের গ্যাংটক থেকে গাড়ি ছাড়তে ছাড়তে 11টা বেজে গেছিল। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা ফলসের দিকে এগিয়ে গেলাম। জায়গাটি বেশ সুন্দর ছিল। সিঁড়ি করা আছে ফলসের কাছে পৌঁছানোর জন্য। কিছু ফুল গাছও ছিল এখানে। আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম। লোহার রেলিংও করা ছিল যাতে কোনো অসুবিধা না হয়। ফলসের কাছে পৌঁছতে দেখলাম সবাই ফলসকে পেছনে রেখে ফটোশ্যুট করছে। উঁচু পাহাড় থেকে স্বচ্ছ জলের ধারা নেমে আসছে। খুব একটা বড় ছিল না ওয়াটারফলসটি। নিচের দিকে বেশ কিছু বড় বড় পাথর ছিল। সেগুলি সব শ্যাওলা ভরা ছিল, আর নিচের দিকে ছোট ছোট পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আমরাও পাথরের ওপর দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। এই শ্যাওলা ধরা পাথরগুলি এখনকার মূল অ্যাট্রাকশন বলা চলে। বর্ষাকালে এই ওয়াটারফলস যে আরও মোহময় হয় তা বোঝা গেল। তখন হয়তো আর নিচে বেশি নামা যাবে না। একটি কংক্রিটের টাওয়ারও করা আছে দেখলাম। গ্যাংটক থেকে বাটারফ্লাই ওয়াটারফলসের দূরত্ব প্রায় 21 কিলোমিটার। পাহাড়ি রাস্তা বলে আসতে একটু সময় বেশি লাগে। পর্যটকরা অনেকেই ফলসের নিচে শ্যাওলা ধরা পাথরগুলোতে ছোটাছুটি করে ফটো তুলছিল, বাট শ্যাওলা থাকাতে এটি খুবই রিস্কি। যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। প্রত্যেকেরই এই ব্যাপারটা ভাবা উচিত। বেশ কিছুক্ষণ আমরা এখানে কাটিয়ে এবার রাস্তার দিকে এগোতে থাকলাম। পর্যটকদের সুবিধার জন্য এখানে বাথরুমও করা আছে। এখানে রাস্তায় ফলসের জন্য একটি সুন্দর ব্রেইলি ব্রিজও করা ছিল। ঢোকার মুখে একটি শুকনো খাবারের দোকানও ছিল। আমরা কিছু বিস্কুট নিয়ে নিলাম এখান থেকে। এবার আমাদের গাড়ি ছেড়ে দিল লাচুংয়ের উদ্দেশ্যে। সেখানেই আজ আমাদের নাইট স্টে। গাড়ি খানিক এগোতে রাস্তার ধারে বেশ কিছু সুন্দর বাড়ি দেখলাম লোকাল মানুষজনের। আর বাঁ পাশে পাহাড়ের ঢালে ধাপ কেটে কেটে চাষ করা হচ্ছে, যা আমরা ছোটবেলা বইয়ের পাতায় পড়েছিলাম। দেখলাম রাস্তার পাশে নিচের দিকে অনেকটা এলাকা জুড়ে চাষ করা হচ্ছে। তাই ওপর থেকে পুরো এলাকাটি সবুজের চাদরে মোড়া মনে হচ্ছে। এর পাশেই সারিবদ্ধভাবে অনেকগুলি সাদা বুদ্ধিস্ট পতাকা ছিল। পেছনে দূরে সবুজে ঘেরা পাহাড় ছিল। বেশ কিছু বাড়িও ছিল সেখানে। ছোটখাটো পাহাড়ি গ্রাম বলা যেতে পারে। বাড়িগুলি বেশ সুন্দর লাগছিল দেখতে। এই ভিডিওটিতে তোমরা লাচুং যাবার যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ পাবে। পুরো অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব। আবার আমরা একটি লোকালিটির মধ্যে দিয়ে যেতে লাগলাম। বেশ কিছু বড় বড় বাড়িও ছিল, আর বাম দিকে চাষও হচ্ছে জমিতে।
পুরো এলাকাটি জঙ্গলে ঘেরা ছিল। রাস্তাও বেশ ভালোই ছিল। আমরা প্রকৃতির সৌন্দর্য অন্বেষণ করতে করতে এগিয়ে চললাম। আবার দেখলাম এক জায়গায় ধাপ চাষ করা হচ্ছে। আবার একটা ব্রেইলি ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চললাম। একটু এগোতে বাম দিকে বাঁশ ঝাড়ও দেখতে পেলাম। তার সাথে বেশ কিছু সুন্দর বাড়িও দেখতে পেলাম। দোকানপাটও ছিল এখানে। বাড়ির সামনে অনেক ফুল গাছ দিয়ে সাজানো ছিল। এই যাত্রাপথে মাঝে মধ্যেই জনবসতি এলাকা পাচ্ছিলাম। জঙ্গলের মাঝে কালো পিচ রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল। কিছু কলা গাছও চোখে পড়ল বাম দিকে। দুটো তিনটে বাড়িও ছিল সেখানে। আমাদের গাড়ি ভালো গতিতেই এগিয়ে চলছিল। আমরাও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলছি। রাস্তা ফাঁকাই ছিল। বাম দিক দিয়ে পাহাড় উঠে গেছে। মাঝে মাঝে তাই পাথরের অংশ বিপজ্জনকভাবে বেরিয়ে আছে। এবার আমরা একটি অফ রোডে এসে পড়লাম।
খুবই খারাপ ছিল এখানে রাস্তা, গাড়ি বেশ আস্তে চলছিল। একটু পর আবার ভালো রাস্তা পেয়ে গাড়ি ছুটতে শুরু করলো। এবার দূরে বাম দিকে দুই পাহাড়ের মাঝে তিস্তা নদীর দেখা পেলাম। পাহাড়ের ওপর থেকে দেখতে বেশ ভালোই লাগছিল। সবুজে ঘেরা পথ দিয়ে এগোতে থাকলাম। বাম দিকে বড় বড় সবুজ ঘেরা পাহাড় দেখা যাচ্ছিল। এই তিস্তা নদী বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। কিছু জনবসতিও ছিল এখানে। আমরা আরও এগিয়ে চললাম। আবার দূর থেকে তিস্তা নদীকে দেখতে পেলাম। আমরা এবার পাহাড়ের ওপর থেকে অনেকটা নিচে নদীর কাছে নেমে এসেছি। একটু এগোতে আমরা নদীর পাশ বরাবর এগোতে থাকলাম। বাম দিকে একটু নিচে নদীর ধারে একটা স্কুলও ছিল বিআরওর। মাঠে স্টুডেন্টরা খেলা করছিল। একটা কালো পিচের সরু রাস্তা নেমে গেছে সেদিকে। নদীর ঢাল দিয়ে বাম দিকে কিছু বাড়িও ছিল। এবার আমরা তিস্তার কাছে এসে পড়লাম। পাহাড়ি খরস্রোতা তিস্তা নদীকে কাছ থেকে দেখলাম। নদীর বুকে অনেক পাথরের খণ্ড ছিল আর তিস্তার জলও কাদা মিশ্রিত ছিল। বর্ষাকালে বোঝাই যাচ্ছে তিস্তা এখানে আরও দুরন্ত হয়ে উঠবে। রাস্তার বাম দিকে অনেকটা এলাকায় লোহার বিম পোতা আছে। বুঝলাম এখানে তিস্তা অনেকটা পাড় ভেঙে দিয়েছে, তাই আর যাতে সহজে পাড় ভেঙে রাস্তার ক্ষতি না হয় তার জন্য এটি করা হয়েছে। তিস্তার গা ঘেঁষে অনেকগুলি দোকানপাটও ছিল। গতবার তিস্তার ভয়াল রূপ আমরা সবাই দেখেছিলাম প্রকৃতির রোষে আমাদের সৃষ্টিকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে। আমরা এবার ডিকচু খোলা ব্রিজে এসে দাঁড়ালাম। আরও কটা টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এই ব্রিজটির স্প্যান হলো 130 মিটার। গাড়ি দাঁড়াতেই আমরা নেমে পড়লাম। গত বছর বন্যার পর থেকেই এটি একটি টুরিস্ট
স্পট হয়ে গেছে। এখানে ডিকচু হাইড্রো পাওয়ার প্ল্যান্টেরও অনেক ক্ষতি হয়েছিল। এখান দিয়েই লাচুং এবং লাচেনের রাস্তা আলাদা হয়ে যায়। লাচুং যাবার রাস্তাটি ট্যুরিস্টদের জন্য ওপেন হলেও লাচেন যাবার রাস্তা এখনও বন্ধ। খুব শীঘ্রই যা খোলবার কোনো সম্ভাবনাই নেই। এখানে ডিকচু নদী তিস্তার মূল ধারার জলের সাথে মিশে তিস্তা নামে সমতলে নেমে গেছে। আমরা ব্রিজ দিয়ে হেঁটে এগোতে লাগলাম। সামনে ডান দিকেই বড় পাহাড়। ডান দিক থেকে ডিকচু নদীর পরিষ্কার জলধারা এসে বাম দিকে মূল তিস্তা নদীর সাথে মিশেছে। গত বন্যায় ব্যাপক পরিমাণে কাদা পাথর মিশ্রিত জল উঁচু পাহাড় থেকে নেমে এসেছিল এখানে, যার ফলে প্রভূত ক্ষতিসাধন হয়েছিল এখানে, যার প্রমাণ এখনও বিদ্যমান। মূল তিস্তা নদীতে ভালোই জল ছিল। আমরা ব্রিজ ধরে হেঁটে এগোতে থাকলাম। আকাশও মেঘলা ছিল। আজকে বৃষ্টি হবার কথা এখানে। ব্রিজ থেকে তিস্তাকে দেখতে বেশ ভালো লাগছিল। ব্রিজের কাছে পাহাড়ের অনেকটা অংশ নদীগর্ভে তলিয়ে গেছে দেখলাম। লাচুং যাবার রাস্তা অনেক চওড়া ছিল আগে। গত বছরের পর তা অনেক ছোট হয়ে গেছে, তাই লাচুং যেতে এখন অন্য রাস্তা ব্যবহার হচ্ছে। সেজন্য প্রায় 1 ঘন্টা বেশি সময় লাগছে। ব্রিজ থেকে ডিকচু নদীর নীল জলরাশি দেখতে খুব ভালো লাগছিল। জলটিও ছিল স্বচ্ছ। গত বছর নদীর পাড় ভেঙে নদী এখন অনেকটা চওড়া হয়ে গেছে। সামনে রাস্তা চলে গেছে লাচুংয়ের দিকে। প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে নদীর বক্ষে পড়ে আছে। অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে গত বছর। দুটি নদীর মিলনস্থলে জল 2 রকমের, সেটা খুব ইন্টারেস্টিং লাগলো। একটু দূরেই খরস্রোতা নদী তিস্তা আপন খেয়ালে বয়ে চলেছে। বড় বড় পাথরের পাশ দিয়ে বয়ে চলা জলের ধারার আওয়াজও প্রবল ছিল। বর্ষাকালে যা আরও বাড়বে তা বোঝাই যাচ্ছে। আমরা ঘুরে ঘুরে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। অনেক বৃহৎ আকৃতির পাথর নদীবক্ষে দেখতে পেলাম। ব্রিজের শেষে রাস্তা দেখলাম অর্ধেক হয়ে গেছে। এটি গত বছরের বন্যার ফলেই ঘটেছে। আগে এই রাস্তা 2 লেনের ছিল, কিন্তু বর্তমানে তা প্রায় অর্ধেক হয়ে গেছে।
বাকি অর্ধেক নদীবক্ষে বিলীন হয়ে গেছে। এখানেও তাই রাস্তার ধার বরাবর লোহার বিম পোতা আছে। আবার রওনা দিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আমরা তিস্তার পাশ দিয়ে যেতে লাগলাম। নদীর পাশ দিয়ে কিছু স্থাপনা দেখলাম। পুরো নদীটাই কাদা বালি পাথর মিশ্রিত ঘোলা হয়ে রয়েছে। অনেক জায়গায় পাড় ভেঙে নদী চওড়া হয়ে গেছে। বাম পাশে নদীর ওপর একটি লোহার সেতু করা হয়েছে, তাতে লোকাল মানুষ পারাপার হচ্ছে। একটু এগোতে দেখলাম কিছু জায়গায় নতুন করে নদীর পাড় ঢালাই করা হচ্ছে। নদীর পাশ দিয়ে গাড়ি আস্তে আস্তে যাচ্ছিল। পুরো নদীর পাড়টাই ভাঙন কবলিত, নদীর গর্ভে চলে যাচ্ছে। ভীষণই খারাপ পরিস্থিতি। নদীতে জল ভালোই ছিল, রাস্তাও খুব সরু ছিল। এখানে পাড় ঢালাই হয়ে গেলে রাস্তার ক্ষতিও কম হবে। লোহার বিমও পোতা ছিল এখানে। অনেকটা অংশ জুড়ে রাস্তা খারাপ। এখানে খানিকটা এসে রাস্তা নদীর অনেকটা পাশে চলে গেল। বেশ কিছু বাড়িঘরও দেখতে পেলাম। আবার কিছু জেসিবি দেখলাম রাস্তার কাজ করছে। এবার একটি ব্রেইলি ব্রিজ আমরা ক্রস করলাম। এরপর থেকে রাস্তাঘাট বেশ ভালো হয়ে গেল। বাপাস দিয়ে ব্যারিকেড করা আছে। এবার আমরা ওপরে উঠতে লাগলাম। তিস্তা নিচে চলে গেল বাম দিকে। আমাদের গাড়ি ছুটতে লাগলো। পাহাড়ের অনেকটা ওপরে উঠে এসেছি আমরা। আকাশের অবস্থাও ভালো না।
আর রাস্তাও একটু খারাপ হয়ে গেল, সরুও হয়ে গেল রাস্তা। এবার আমদিকে অনেক নিচে তিস্তা দেখতে পাচ্ছিলাম। এখানটা সত্যি খুব ভয়ঙ্কর। বাম দিকে দেখলাম রাস্তা খানিকটা নিচে ভেঙে গেছে তিস্তার রোষের কারণে। রাস্তা দিয়ে গাড়ি বেশ আস্তেই চলছিল। এবার একটা সুন্দর ব্রেইলি ব্রিজ পেরিয়ে আমরা এগোতে থাকলাম। একটি জনবসতিপূর্ণ এলাকা দিয়ে আমরা যাচ্ছিলাম। দূরে পাহাড় দেখতে বেশ ভালোই লাগছিল। দূরে নিচে তিস্তাকে দেখতে পেলাম। এবার আমরা আবার সুন্দর রাস্তা পেলাম। গাড়ি বেশ গতিতে এগোতে থাকলো। বাম পাশ দিয়ে গার্ড রেলিংও দেওয়া ছিল।
দূরে আকাশ মেঘের ঘনঘটা আর সবুজে ঘেরা পাহাড় চূড়া দেখতে দেখতে আমরা লাঞ্চের জন্য এসে থামলাম একটা রেস্টুরেন্টে। আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। রাস্তায় বাম দিকে বেশ সুন্দর লোকেশনে রেস্টুরেন্টটি ছিল। এটার নেম ছিল হোটেল রয়্যাল নেমব্যাং। দুপুর প্রায় 2:45 নাগাদ আমরা এসে পৌঁছালাম। রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল। জানলা দিয়ে বাইরের পাহাড়গুলি খুব সুন্দর দেখা যাচ্ছিল। ভেতরে যেমন বসবার ব্যবস্থা ছিল, বাইরেও ছিল। বাইরে থেকে নিচে তিস্তার সুন্দর রূপ দেখা যাচ্ছিল। ততক্ষণে হালকা বৃষ্টিও শুরু হলো। ইতিমধ্যে আমাদের খাবার দিয়ে দিল। কাঁসার থালায় পরিবেশন করেছিল। আলু ভাজা, ভাত, ফুলকপির তরকারি আর ডাল দিয়েছিল। খাবারের স্বাদ মোটামুটি ছিল। বাইরে এসে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম। বৃষ্টি হবার ফলে মেঘগুলি ধোঁয়ার মতো পাহাড়ের নিচে চলে এসেছে। খুব সুন্দর লাগছিল। সবাই রাস্তায় নেমে এসেছি। তাকেও দেখলাম দূর থেকে। বৃষ্টি ভেজা পাহাড়ও অন্য রূপ নিয়েছে। আর দেরি না করে গাড়ি ছেড়ে দিল আমাদের। বৃষ্টি হয়ে যাওয়াতে বেশ ভালোই লাগছিল। এবার আমরা একটি বড় কংক্রিটের সেতু পেরিয়ে এগোতে লাগলাম। রাস্তার এবার দুপাশে সবুজ গাছের বন। দ্রুত গতিতে গাড়ি এগোতে থাকলো।
বাম দিকে সাদা বুদ্ধিস্ট পতাকা সারি দিয়ে লাগানো আছে। এখন জার্নিটা বেশ রোমাঞ্চকর লাগছে। রাস্তা ভালো হওয়াতে গাড়িও গতিতে এগোচ্ছে। আমাদের সামনে আরও টুরিস্ট কার ছিল। ডান দিকে আবার সার দিয়ে লাগানো হোয়াইট বুদ্ধিস্ট পতাকা দেখলাম। ব্যারিকেডও করা আছে বেশিরভাগ জায়গায়। বাম দিকে সারি দিয়ে লাগানো সাদা পতাকাগুলি বেশ আকর্ষণীয়। বৃষ্টি হওয়াতে সবুজ গাছগুলিকে আরও বেশি সবুজ লাগছে। দ্রুত গতিতে আমরা এগিয়ে চলেছি গন্তব্যর উদ্দেশ্যে। বেশিরভাগ অংশই জঙ্গলে মোড়া। এবার আমরা একটি ছোট পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ধাপ চাষ হচ্ছে। বেশ অনেক ছোট ছোট বাড়িও দেখলাম। একটু এগোতে জঙ্গল আরও ঘন হয়ে গেল। মাঝে মধ্যে সাদা পতাকা সারিবদ্ধভাবে থাকছে। বেশ গতিতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম।
আজ আমাদের লাচুংয়ে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে বুঝতেই পারছিলাম। অনেকটা পথ জার্নি করতে হচ্ছে। আজকের ভ্রমণের অভিজ্ঞতা এই পর্যন্তই। বাকিটা তোমাদের দেখাবো পরের পর্বে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা।